সকলে খুব খুব ভালো আছো, তোমাদের প্রস্তুতি একেবারেই টপ নচ। তো দেখো, ইউজিসি নেট যারা নেট সেট পরীক্ষা দেওয়ার জন্য অভ্যস্ত, তোমাদের জন্য কিন্তু খুব একটা সুন্দর সুখবর আছে। স্যার, সুখবরটা কি? ইউজিসি নেটের ডিসেম্বর 2025-এর নোটিফিকেশান কিন্তু আউট হয়ে গিয়েছে। নোটিফিকেশান, অ্যাপ্লিকেশান ডেট, এক্সাম শিডিউল সমস্ত কিন্তু আউট হয়ে গিয়েছে। তো আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো যে ক্রাইটেরিয়া কি, কারা কারা এলিজেবেল, কাদের কত রকম এজ, অর্থাৎ এজ লিমিট কত আছে, ঠিক আছে, এবং অ্যাকাডেমিক স্কোর বা মার্কস কত পেলে সে কোয়ালিফাই করতে পারবে, অ্যাকাডেমিকের রাদার মানে হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা কিনা আমাদের গ্র্যাজুয়েশন বলো বা মাস্টার্স বলো, তার কত পার্সেন্ট পেলে সে কোয়ালিফাই করতে পারবে, সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করবো এই ভিডিওতে। তো চলো তাহলে আমাদের আস্তে আস্তে আমাদের যে সেশন বা ভিডিও সেটা শুরু করা যাক। তো সবাইকে ওয়েলকাম বেগুনি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। চলো। সো দেখো, স্টার্টিং ডেট অর্থাৎ ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং যার স্টার্টিং ডেট তোমরা এখানে দেখতেই পাচ্ছ 7/10/2025, অর্থাৎ আমাদের গত দিন থেকে 7 তারিখ থেকে তার ফর্ম ফিল আপ ডেট কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে। ওকে, এবং কবে স্যার তাহলে শেষ হবে ঠিক 7/11, অর্থাৎ পরের মাসের 7 তারিখে 23:50 কিন্তু শেষ হবে। তার মানে তুমি বুঝতেই পারছো যে 1 মাসের একটা ডেট কিন্তু এরা দিয়েছে ফর্ম ফিল আপের জন্য, যেমনটা প্রত্যেকটা পরীক্ষায় দেওয়া হয়। আশা করছি বোঝা গেল। তাহলে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি চলছে, তোমরা তাই দেরি করবে না, যারা করতে চাও ফার্স্ট ফর্ম ফিল আপটা করে নিও। ওকে, সো চলো পরবর্তী বিষয়টার দিকে তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানতে চলেছি সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসেস বা ক্রাইটেরিয়া কী হওয়া উচিত। ঠিক আছে, এর এক্সামিনেশান কিভাবে হবে না হবে সম্পূর্ণ বিষয় নিয়ে কিন্তু এবারে আমরা দেখতে চলেছি। তো দেখো, ব্যাপার যেটা আছে কি আছে তোমরা এখানটায় ভালো করে দেখে নাও। বা এর ডেডলাইন সম্বন্ধে জানতে চলেছি। ডেডলাইন অলরেডি কিন্তু দেখে নিয়েছি, নভেম্বরের 7 তারিখে, নভেম্বরের 7 তারিখে, অর্থাৎ লাস্ট ফর্ম ফিল আপের ডেট যেটা, সেটাই ডেডলাইন হিসেবে বলা হচ্ছে। তো চলো, যাই হোক, ইম্পর্টেন্ট ডেটস এগুলো অলরেডি বলে দিয়েছি, তাই এগুলো নিয়ে আর মাথা ব্যথা নেই বা আর বলবো না। লাস্ট ডেট তোমরা আবারও এখান থেকে দেখে নেবে, নভেম্বরের 7 তারিখ 2025, ঠিক আছে, 11:50 পর্যন্ত টাইম। ঠিক, চলো তাহলে এবারে আমাদের কারেকশান উইন্ডো, অর্থাৎ যদি আমরা ফর্ম ফিল আপ করতে গিয়ে স্যার কোথাও ভুল ভ্রান্তি করে ফেলি, তাহলে স্যার আমি কি ঠিক করতে পারবো নাকি পারবো না? আমি কি পারবো স্যার? যদি এরকম প্রশ্ন কারোর মনে থাকে তো তোমরা অবশ্যই পারবে। নভেম্বরের 10 থেকে 12, অর্থাৎ 12ই নভেম্বর পর্যন্ত তোমার কিন্তু 10 তারিখে উইন্ডো ওপেন হবে কারেকশান উইন্ডো, এবং 12 তারিখে কিন্তু তোমার কারেকশান উইন্ডো কিন্তু ক্লোজ হয়ে যাবে ঠিক 11:50, অর্থাৎ রাত 11:50। আশা করছি বোঝা গেল। এবারে এক্সামের যে সিটি স্যার সেটা কোথায় পড়বে সেটা এখনও পর্যন্ত জানানো হয়নি, তবে পরে জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু এইখানটাতে লেখা আছে নোটিফিকেশানে। আশা করছি বোঝা যাচ্ছে, আশা করছি সম্পূর্ণটাই বোঝা যাচ্ছে। চলো পরবর্তী, স্যার এক্সাম ডেট কবে? তাহলে স্যার এক্সাম কবে হবে সবার আগে এই প্রশ্নটা আমাদের, কারণ ওয়েস্ট বেঙ্গলের এখন এক্সাম কিন্তু হবে করেও হয় না, তাই আমাদের আগে বড় প্রশ্ন স্যার এক্সামটা কবে হবে। বাবু দেখতেই পাচ্ছ এক্সাম হবে কিন্তু 10th ডিসেম্বর 2025, অর্থাৎ ডিসেম্বরের 10 তারিখে কিন্তু পরীক্ষাটা হবে। আশা করছি পুরো প্রথম থেকে এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে এক্সামটা মানে ফর্ম ফিল আপ ডেট কবে শুরু হয়েছে, কবে শেষ হবে, কটার মধ্যে হবে, কবে তোমার আমাদের উইন্ডো ওপেন হবে কারেকশান উইন্ডো, আর এক্সাম ডেট কবে, সবটা নিয়ে আমরা কিন্তু জেনে গেছি। এবারে স্যার সবটা তো জানলাম, যদি স্যার আমি সার্ভার ক্যাফে ফর্ম ফিল আপ করি না, আমি নিজেই করি, তাহলে স্যার আমি কিভাবে করব, মানে আমি অ্যাপ্লাইটা করব স্যার কী করে? এইটা হচ্ছে আমার এবারে পরবর্তী প্রশ্ন আপনার কাছে। দেখো বাবু, অ্যাপ্লাই যদি তুমি নিজে থেকে করতে চাও, তোমাকে আগে সব কিছু গুছিয়ে নিয়ে বসতে হবে। সোজা কথা, কী গুছিয়ে নিয়ে বসতে হবে সবটা আমি বলবো। প্রথম তোমাকে যেখানে ভিজিট করতে হবে, অবশ্যই যেহেতু তুমি ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করছো, তাই তাদের নিজেদের ওয়েবসাইট তো তোমাকে অবশ্যই আগে ভিজিট করতে হবে ফর্ম ফিল আপের জন্য। ঠিক আছে, তাহলে তাদের ওয়েবসাইট এই যে UGCnet.NTA.NIC.in, এই ওয়েবসাইটটা তোমাকে কিন্তু তাহলে লগ ইন করতে হবে বা ভিজিট করতে হবে। এবং এখানটায় যাওয়ার পরে
তোমার যদি সেখানে কোনো রকম তোমার আগে থেকে রেজিস্টার করা না থাকে, তোমাকে রেজিস্টার করতে হবে। তোমার কী করতে হবে, ক্রিয়েটিং ইওর লগিং ক্যান্ডিডেটস, তার মানে তোমার আগে নিজের একটা ওখানে রেজিস্টার করতে হবে, নিজের সব কিছু দিয়ে ওখানে মোটামুটি নাম ঠাম দিয়ে তোমাকে আগে একটা রেজিস্ট্রেশন আইডি রাদার বানিয়ে নিতে হবে ওটাতে অ্যাপ্লাই করার জন্য বা ইউজিসি নেটে অ্যাপ্লাই করার জন্য। ওকে, তারপরে কি করতে হবে, তারপরে তোমার যখন এটা হয়ে যাবে, অর্থাৎ 2 নম্বর স্টেপ তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন তোমার 3 নম্বর স্টেজে আসতে হবে, যেখানে কিনা তোমার সম্পূর্ণ অ্যাপ্লিকেশান ফর্মটা তুমি দেখতে পাবে এবং সেখানে যা যা ইনফরমেশান প্রয়োজন সেগুলো দিয়ে তোমাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আশা করছি বোঝা গেল। চলো, তারপরে এবারে ফর্ম ফিল আপ তো নয় হলো স্যার, তারপরে কি করতে হবে, তারপর ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। তোমাদের যে ডকুমেন্ট, কিছু ডকুমেন্ট কিন্তু স্ক্যান করে তার কপিগুলোকে আপলোড করতে হবে, যে ডকুমেন্টগুলো ওদের ওখানে প্রয়োজন। কী প্রয়োজন সবটা একটু পরেই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে, তাই শেষ পর্যন্ত দেখবে বলেছি যখন, দেখো, তোমার আর অন্য কোথাও দেখতে হবে না ভিডিও বা খুঁজতে হবে না। তারপরে কি করতে হবে, যখন সমস্ত ডকুমেন্ট আপলোড করা হয়ে যাবে, তোমাকে তখন অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করতে হবে। এবার অ্যাপ্লিকেশান ফিস স্যার আমি কীভাবে পেমেন্ট করবো, ব্যাংকে কি চালান করতে হবে? না বাবু, দেখো, অনলাইন পেমেন্ট মোড কিন্তু আছে, তাই অনলাইন পেমেন্ট মোড যেহেতু অ্যাভেলেবেল, তাই তুমি অনলাইনেই পেমেন্ট করে দিতে পারবে। তাই পেমেন্ট নিয়ে কারোর অসুবিধা আশা করছি হবে না। ওকে, চলো। এবং যখন পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, তোমার কাছে একটা রিভিউ উইন্ডো আসবে, যেটা তুমি যা ফর্ম ফিল আপ করলে সবটা তুমি এক ঝলকে দেখে নেবে যে তোমার কোথাও কোনো ভুল নেই। তো যদি ভুল থাকে তাহলে তুমি এডিট করতে পারবে, কিন্তু সাবমিশনে করার পরে যেহেতু পারবে না, তা সেই আবার তোমাকে ওয়েট করতে হবে কারেকশান উইন্ডো দেওয়া পর্যন্ত। সেজন্য তোমাকে কি করতে হবে, ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? ফাইনাল সাবমিশনের আগে ভালো করে দেখে নিতে হবে। আশা করছি বোঝা গিয়েছে। এবারে যখন তুমি দেখছো ফাইনাল সাবমিশনের আগে তোমার মোটামুটি ঠিকঠাক হয়ে গিয়েছে, অসুবিধা নেই, সব ঠিকঠাকই আছে, তাহলে তুমি কি করবে, ফাইনাল সাবমিশন করবে এবং ডাউনলোড করে নেবে তার যে প্রিন্ট কপি, অর্থাৎ কনফার্মেশন যে পেজটা রিসিপ্টটা তোমার সামনে থাকবে, তার হচ্ছে সেই কপিটা একটা প্রিন্ট আউট করে নেবে। যদি নিজের কাছে প্রিন্টার না থাকে, ডাউনলোড করে নিজের কাছে রেখে দিলেও হবে, কারণ ফিউচারে যখন তোমার অ্যাডমিট কার্ড আসবে তখন কিন্তু তোমার এইটা কাজে লাগবে। কাজেই এটা কিন্তু ডাউনলোড করে রাখতে পারো বা প্রিন্ট আউট করে রাখলেও খুব ভালো হয়, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে স্যার এত কিছু তো বললেন আপনি, আমি যে এই পরীক্ষাটার জন্য এলিজেবল বুঝবো কী করে? তার মানে আপনি আমাকে একটুখানি বলুন আমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হওয়া উচিত। তো চলো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা আছে আমাদের কী হওয়া উচিত, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই স্লাইডটাতে। While the final eligibility criteria will be confirmed in the official notification, recruitments are likely to be similar to previous exam cycle, অর্থাৎ আগের যা পরীক্ষা হয়েছিল ঠিক তার মতো করেই কিন্তু এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাকে কিন্তু রাখা হয়েছে। তুমি বলে স্যার কী ছিল, চলো দেখে নিই, যারা জানি না তারা দেখে নিই, যারা জানি তারা একটুখানি নিজেরা দেখে নিই যে হ্যাঁ সত্যি এটা ছিল তো, বা ঠিক এটাই ছিল তো, দেখে নিই। চলো, মাস্টার্স ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট ইজ রিকোয়ার্ড, তার মানে MA দরকার। এখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মাস্টার্স ডিগ্রি আমাদের কিন্তু দরকার। এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস কত, 55%। কার জন্য, জেনারেল ক্যাটাগরির জন্য। তাহলে মাস্টার্সে মিনিমাম 55% জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু থাকছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া। ওকে, এবারে স্যার এটা তো জেনারেল বললেন আপনি, তাহলে স্যার অন্য ক্যাটাগরির কি রিল্যাক্সেশন আছে? অবশ্যই আছে। তাহলে কী রিল্যাক্সেশন আছে স্যার একটু দেখিয়ে দিন। চলো দেখে নাও, অন্য যে ক্যাটাগরি তার রিল্যাক্সেশন আছে মার্কসে, কার, যেগুলো রিজার্ভ ক্যাটাগরি যেমন SC ST OBC PWD, এদের কিন্তু ছাড় আছে, ঠিক আছে, মার্কসে কিন্তু ছাড় দেওয়া হবে। ওকে, চলো পরবর্তীতে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর পজিশনস অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, একটু বলে দিই, এইখানটায় তোমরা যে অ্যাপ্লিকেশানটা করবে দুটো পোস্টের ওপরে, প্রথম একটা পোস্ট তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ওপরে, এবং দ্বিতীয় আরেকটা পোস্ট আছে যেটা কিনা জুনিয়র রিসার্চের ওপরে। ওকে,
জুনিয়র রিসার্চ ফেলোশিপ, JRF যেটাকে বলা হয়। তো এই দুটো পোস্টে কিন্তু অ্যাপ্লাই চলছে, মানে অ্যাপ্লাই হবে। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য কোনো রকম নো আপার এজ লিমিট, কোনো রকম এজ লিমিট দেওয়া নেই। কিন্তু যখন তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ JRF-এ যাচ্ছ, দেয়ার ইজ অ্যান এজ লিমিট, এখানে কিন্তু এজ লিমিট আছে। এবং যাদের যাদের রিল্যাক্সেশান আছে তাদের তো রিল্যাক্সেশান আছেই, যারা রিজার্ভ ক্যাটাগরির। তার মানে তোমরা অলরেডি জেনে গেছো রিজার্ভ ক্যাটাগরি কোনগুলো বলা হচ্ছে, SC ST তাদের উদ্দেশ্যে। ঠিক আছে, চলো দেখে নাও তাহলে এবারে বাকিটা কি বলছে। তাহলে এইবারে কিন্তু ক্রাইটেরিয়া ডিফার ডিপেন্ডিং অন ওয়েদার ইউ আর অ্যাপ্লাইং টু দ্য জুনিয়র রিসার্চ। হ্যাঁ অবশ্যই, তাহলে দুটো পোস্ট আছে আমরা দেখেছিলাম, দুটো পোস্টের দুটো এজ লিমিট কিন্তু একটু ডিফারেন্ট আছে, তাই এটা কিন্তু মাথায় রাখতে হবে, মাথায় রেখে চলতে হবে। প্রথমে যেটা আমরা বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তার এজ লিমিট নেই বলেছিলাম, কিন্তু JRF-টাতে কিন্তু এজ লিমিট আছে, JRF-এ কিন্তু এজ লিমিট আছে। এবার কত আছে, কি ছাড়, চলো দেখে নিই। এজ লিমিট ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অর্থাৎ এপিএর জন্য দেখো এজ লিমিট কি বলছে দেখে নাও। দেয়ার ইজ নো আপার এজ লিমিট, অলরেডি বলে দিয়েছি। ঠিক আছে, তো এটা মোটামুটি সবাই অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টে, যেহেতু কোনো রকম এজ লিমিট নেই। এজ লিমিট কোথায় আছে বলেছিলাম, জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ JRF-এর মধ্যে আছে। স্যার কত করে এজ লিমিট বা কী এজ লিমিট আছে, স্যার কী এজ লিমিট আছে চলো দেখো। For JRF, there is an upper age limit, though relaxations are available for certain categories. বারবার যে কথাটা বলেছিলাম দেখো, বারবার সেই নোটিফিকেশানে দিয়েছে। দেখো তাহলে দেখে নাও ম্যাক্সিমাম এজ কত হবে JRF-এর জন্য। জেনারেল যদি হয় বা আনরিজার্ভড ক্যাটাগরি হয়, ম্যাক্সিমাম এজ লিমিট 30 ইয়ার্স, ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স। Age calculation is done as of the first day of the month in which the exam is concluded, অর্থাৎ পরীক্ষা যখন হয়ে যাবে তার প্রথম মাস থেকেই কিন্তু এই এজ লিমিট বা এজটা ক্যালকুলেট করা হবে বা ধরা হবে। আশা করছি বোঝা গেল। এবং যেহেতু ডিসেম্বরে পরীক্ষা হবে, তাই তুমি মাথায় রাখতে পারো ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই কিন্তু, অর্থাৎ 1 ডিসেম্বর থেকেই কিন্তু তোমার এজ রিল্যাক্সেশন বলো বা এজ যে লিমিট বা তোমার এজ কতটা হলে পরীক্ষায় বুঝতে পারছো সেটা তুমি কিন্তু যাচ করে ফর্মটা ফিল আপ করতে পারো। তার মানে ডিসেম্বরের 1 থেকে ওরা কাউন্ট করে কিন্তু নেবে। আশা করছি বোঝাতে পারলাম। ক্লিয়ার? চলো এবারে JRF-এর এজ রিল্যাক্সেশন। JRF-এর তো স্যার এজ লিমিট দেখলাম, এর এজ রিল্যাক্সেশন যদি বলে স্যার কত বছরের ছাড় আছে এবং কাদের জন্য ছাড় আছে, তাই না? তো চলো দেখে নাও। দেখো এইখানটায় এজ রিল্যাক্সেশন আছে JRF পোস্টের জন্য। কী এজ রিল্যাক্সেশন আছে? OBCর জন্য, OBC অর্থাৎ নন ক্রিমিলিয়ার যেটা ছিল সেটা, SC ST PWD, ঠিক আছে, থার্ড জেন্ডার, এদের জন্য 5 বছরের ছাড় আছে, আপ টু 5 ইয়ার্স যেমনটা থাকে। এবং ওমেন, সমস্ত ওমেনদের জন্য, ওমেন ক্যাটাগরির জন্যও কিন্তু 5 বছর বা 5 ইয়ার্স করে ছাড় আছে এজে। তাহলে এইখানটায় কিন্তু দুটো এজ রিল্যাক্সেশন আমরা দেখতে পেলাম, OBC SC ST PWD এবং থার্ড জেন্ডারের জন্য সেখানে আমরা 5 ইয়ার করে রিল্যাক্সেশন দেখেছি এজ, এবং ওমেনের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন কত, এটাও কিন্তু 5 ইয়ার্স। ক্লিয়ার? আশা করছি সম্পূর্ণটা বুঝতে পেরেছি। চলো, ক্যান্ডিডেট উইথ রিসার্চ এক্সপিরিয়েন্স, এইখানটায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের রিসার্চের এক্সপিরিয়েন্স দরকার আপ টু 5 ইয়ার্স, 5 বছরের, বেসড অন ডিউরেশনস অফ রিসার্চ ওয়ার্ক, অর্থাৎ JRF যে পোস্ট আছে যেটা কিনা রিসার্চের পোস্ট, সেখানে কিন্তু আমাদের মিনিমাম একটা এক্সপিরিয়েন্স কিন্তু লাগছেই। ডিউরিং দ্য কমপ্লিশনস অফ গ্র্যাজুয়েশনস অর পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইজ নট কন্টিনিউড, LLM ডিগ্রি হোল্ডার্স আপ টু 3 ইয়ার্স, LLM ডিগ্রি হোল্ডার্সের কিন্তু আবার 3 ইয়ার্সের একটা ছাড় আছে। ঠিক আছে, মানে এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু ওদের সুবিধা আছে বা অগ্রাধিকার আছে, যেটাকে তোমরা বলতে পারো। ওকে, চলো যদি আর্ম ফোর্স হয় তারও কিন্তু দেখো একটুখানি ডিসকাউন্ট বা ছাড় আছে, যেটা কিনা তুমি দেখতে পাচ্ছ এখানে কি 5 ইয়ার্স, 5 বছরের। ঠিক আছে, বেস্ট অন লেন্থ অ্যান্ড দেয়ার সার্ভিস, তাদের যত সার্ভিস বাড়বে ততই তাদের আরও সুবিধা দেওয়া হবে।
ইম্পর্টেন্ট নোট, একটা জিনিস মাথায় রাখতে হবে, সেই জিনিসটা কি, দ্য টোটাল এজ রিল্যাক্সেশনস উইল নট এক্সিড 5 years আন্ডার এনি সার্কামস্টেন্সেস ইনক্লুডিং ফর ক্যান্ডিডেটস হু মে বি এলিজিবল ফর মাল্টিপল রিল্যাক্সেশনস। তার মানে ব্যাপার যেটা এখানে কি বলছে, বলছে টোটাল এজ রিল্যাক্সেশন উইল নট এক্সিড 5, মানে 5 বছরের ঊর্ধ্বে কোনো এজ রিল্যাক্সেশন হবে না। তুমি যাই করো না কেন টোটাল করে 5 বছরের ঊর্ধ্বে কিন্তু তুমি রিল্যাক্সেশন পাবে না, মানে হায়েস্ট 5 বছরেই তুমি পাবে ছাড়, সে যেদিক দিয়েই হোক না কেন। ঠিক আছে, যেগুলো কেন বললাম এই কথাটা কেন বললো, কারণ এইখানে যে বলেছিল না 3 বছরের ছাড় আছে একটা, এই যে এখান থেকেও যদি তুমি বেরিয়ে এইখানটায় তুমি যদি এসে আর্ম ফোর্সে থাকো বলো এই বলো, তবে সেখানেও কিন্তু 5 বছরই পাবে, হায়েস্ট 5 বছরই পাবে, তার বেশি কোনো রিল্যাক্সেশন পাবে না। আশা করছি বোঝা গেল। ওকে, এবারে সাবজেক্ট এলিজেবল। স্যার এখানে কী কী সাবজেক্টের জন্য এলিজেবল আছে বা সাবজেক্ট কী কী আছে এগুলো যদি একটু বলে দেন তাহলে খুব সুবিধা হয়। দেখো, ইউজিসি নেটের এক্সামের জন্য ক্যান্ডিডেট ক্যান চুজ অন অবজেক্ট ফ্রম অ্যান্ড কম্প্রিহেনসিভ লিস্ট অফ ডিসিপ্লিন স্যাম্পলিং হিউম্যানিটিস, দেখো সোশ্যাল সায়েন্স আছে, কমার্স আছে, ঠিক আছে, একটুখানি আমি তুলে দিই। এবং তারপরে দেখো আরও আছে, কি আছে, কমার্স আছে, কমার্স অ্যান্ড সায়েন্স, ইউর চয়েস অফ সাবজেক্ট শুড বি বেসড অন ইউর পোস্ট গ্রাজুয়েট স্পেশালাইজেশান, অর্থাৎ তুমি যে কোনো একটা সাবজেক্টকে চুজ করছো সেটা অবশ্যই তোমার কোথায় থাকতে হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ওটা কিন্তু থাকতে হচ্ছে, ঠিক আছে। তাই সেই সাবজেক্টে যেন তুমি একটু স্পেশালাইজ টাইপের হও, মানে একটু তার সম্বন্ধে জ্ঞান বা ধারণা তোমার কাছে বেশি থাকে, ঠিক আছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ ইজ এক্সপেক্টেড টু হোল্ড ইউজিসি নেট ডিসেম্বর 2025। তাহলে এবারে কে করছে, তাহলে এনটিএ করছে, কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে, পরীক্ষা নেবে। এক্সাম ফর টোটাল অফ 85 সাবজেক্টস, 85টা সাবজেক্টের উপর টোটাল পরীক্ষা হবে। অ্যাভেলেবেল সাবজেক্টস তাহলে স্যার কী কী আছে, অ্যাভেলেবেল সাবজেক্টস কী কী আছে দেখে নাও। দ্য অ্যাভেলেবেল সাবজেক্টস আর broadly categorized, some examples include যেমন আর্ট, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এটা একটা আলাদা সাবজেক্ট করে আছে। তার মধ্যে কিছু সাবজেক্ট তোমাকে কিন্তু ভাগ করে দিয়েছে। কী কী সাবজেক্ট আছে তার মধ্যে, এই পোর্শনের মধ্যে অ্যানথ্রোপোলজি আছে, ইকোনমিক্স আছে, হিস্ট্রি আছে, পলিটিক্যাল সায়েন্স আছে, সোশিওলজি আছে, ল্যাঙ্গুয়েজ আছে। কোডগুলো দেখে রাখবে, পরে ওখানে কিন্তু কোড দিতে হবে, এরকম পুরো নাম লিখতে হবে না, ফর্ম ফিল আপের সময় এই কোডগুলো কিন্তু দিতে হবে। তাই কোডগুলোও কিন্তু একটুখানি ভালো করে দেখে রাখবে বা লিখে নেবে তোমার যেটা সুবিধা তার উপরে। ওকে, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট এবং ইংলিশ আছে, হিন্দি আছে, সংস্কৃত আছে, উর্দু আছে ল্যাঙ্গুয়েজ সাবজেক্টের ওপরে। ওকে, কমার্সের ওপরে দেখাই দাও, কমার্স আছে, ম্যানেজমেন্ট আছে, সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশানস আছে। ওকে, তো প্রত্যেকটা সাবজেক্ট আশা করছি দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে দেখতে পাচ্ছ এই যে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, এবং স্পেশাল সাবজেক্টের মধ্যে দেখতে পাচ্ছি অ্যাডাল্ট এডুকেশান, ইয়োগা, ঠিক আছে, অ্যাডাল্ট এডুকেশান, ইয়োগা এগুলোও আছে। ওকে, এবারে যা সাবজেক্ট তো আছে, কিন্তু তুমি যে কোনো সাবজেক্ট চুজ করতে পারো না, অবশ্যই তোমায় কী করতে হবে, সেই সাবজেক্ট চুজ করতে হবে বা সিলেক্ট করতে হবে যেটা তোমার পোস্ট গ্র্যাজুয়েশানে তোমার কোয়ালিফিকেশান আছে, যেটা পোস্ট গ্র্যাজুয়েশানে তোমার কিন্তু কোয়ালিফিকেশান আছে। ওকে, এবার ধরো তোমার কাছে প্রশ্ন আর ধরো স্যার আমার এমন একটা সাবজেক্ট এই লিস্টেই স্যার নেই, তাহলে স্যার তখন আমি কি করব, যদি সেরকমটা হয় তখন তুমি কি করবে, দেখো এখানে দেওয়া আছে, if your specific PG subject is not on the list you can choose a related subject. For example, candidate with a master's degree in geography with a specialization in population study, okay, or statistics can appear for population studies। তাহলে ও কিন্তু এইখানটাতে এই যে স্ট্যাটিক্স বা পপুলেশন এই যে স্টাডিজ এটা কিন্তু চুজ করতে পারে বা এটাতে পরীক্ষায় বসতে পারে। ঠিক তেমন এখানে আরেকটা বলছে মাস্টার্স ডিগ্রি হোল্ডার্স ইন হিউম্যানিটি, যদি স্যার হিউম্যানিটিসে মাস্টার ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, অথবা সোশ্যাল সায়েন্সে, সে চুজ করতে পারে কি ওম্যান স্টাডিজ চুজ করতে পারে, সে যে সাবজেক্ট চুজ করতে পারে সেটা হচ্ছে ওম্যান স্টাডিজ চুজ করতে পারে। ওকে, তাহলেও কিন্তু সে এক্সামে অ্যাপিয়ার হতে পারবে। তো এই যে ব্যাপারটা যা যা সাবজেক্টগুলো সবটা নিয়ে বলে দিলাম। এবার স্যার এ তো নয় হলো, অ্যাপ্লিকেশান তো করব, টাকা কত নেবে স্যার, হ্যাঁ, এটা হচ্ছে অনেকের মনে প্রশ্ন থাকে। দেখো বাবু, এবারের যে এক্সাম ফিস যেটা করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ তোমরা দেখতে পাচ্ছ এইখানটায়, জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 1150 টাকা কিন্তু ফিস করা হয়েছে, 1150 টাকা কিন্তু ফিস করা হয়েছে। ওকে, 1150 টাকা ফিস করা হয়েছে।
এবারে এটা তো গেল শুধু আমাদের জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির জন্য। এসসি এসটি ওবিসি সবার জন্য বলবো। দেখো জেনারেল ইডব্লিউএস অর্থাৎ ওবিসি নন ক্রিমিলিয়ার যেটা ছিল তাদের করেছে কিন্তু 600 টাকা ফর্ম ফিল আপ ফিজ, এবং এসসি এসটি পিডব্লিউডি বা থার্ড জেন্ডার তাদের জন্য করেছে 325 টাকা ফর্ম ফিল আপ চার্জ, অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস চার্জ হচ্ছে 325। আশা করছি বোঝা গেল। তাহলে যারা যারা আছো তাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কে কোন ক্যাটাগরিতে, এবং যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই জানাবে। ওকে, এবার এক্সাম মোড স্যার কী হবে? এক্সাম মোড হবে অবশ্যই কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড পরীক্ষা হবে, সিবিটি এক্সাম হবে। সিবিটি এক্সাম হবে যেমনভাবে সেন্ট্রাল লেভেলগুলোর এক্সাম হয় ঠিক তেমনই এক্সাম হবে। সাবজেক্ট দ্য এক্সাম ইজ কন্ডাক্ট ফর 81 সাবজেক্টস, অলরেডি আগেও আমি বলে দিয়েছি, তাই না? এবং কোন কোন টপিক মানে কীর ওপরে তোমরা দেখতে পাচ্ছ, দুটো পোস্ট বলেছিলাম, একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর একটা জুনিয়র রিসার্চ ফেলোশিপ অর্থাৎ JRF। ওকে, এই দুটোর ওপরে। চলো, ভেরি গুড। তারপরে এবার বলছে স্যার অ্যাপ্লাই তো করবো স্যার, তাহলে আমার কী ডকুমেন্ট লাগবে স্যার? কী ডকুমেন্ট তোমার করতে হবে, মোটামুটি স্ক্যান করতে হবে। চলো সেগুলো নিয়ে একটু কথা বলা যাক। টু অ্যাপ্লাই ফর দ্য UGC NET December 2025 exam, you will need to provide various personal and educational details and upload scanned copies of your photograph and signature. Okay, you do not need to send any physical document to the national testing অর্থাৎ NTA agency, টেস্টিং এজেন্সি অর্থাৎ NTA। তার মানে তোমার ফিজিক্যালি কোনো ডকুমেন্ট গিয়ে দিয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমাকে কী করতে হবে? স্ক্যান কপি পাঠাতে হবে, স্ক্যান কপি আপলোড করতে হবে। কী স্ক্যান কপি আপলোড করতে হবে? অবশ্যই ইওর ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, তোমার সই একটা সিগনেচার করে তার ছবি, এবং তোমার ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, এবং সেটা কেমন টাইপের ফটোগ্রাফ হবে সব নিয়ে ডিটেলস এক্ষুনি বলে দেবো। দেখো ইনফরমেশান টু গ্যাদার বিফোর ইউ স্টার্ট। দেখো আগে তোমায় কী করতে হবে? কাজ সব গুছিয়ে নিয়ে বসতে হবে, নাহলে কিন্তু টাইম আউট হয়ে যাবে, ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করতে পারবে না। বিফোর বিগিনিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশান এনশিওর ইউ হ্যাভ দ্য ফলোইং ইনফরমেশান ডকুমেন্ট রেডি। তোমার কাছে এই ডকুমেন্টগুলো আছে কি না তোমাকে কিন্তু আগে ঠিকঠাকভাবে নিয়ে তারপর বসতে হবে। ভ্যালিড ইমেল আইডি, একটা ইমেল আইডি লাগবে, অবশ্যই ভ্যালিড ইমেল আইডি লাগবে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, অ্যান্ড মোবাইল নাম্বার যেখানে কিনা OTP যাবে। ওকে, রেজিস্ট্রেশনের জন্য কিন্তু লাগবে, এবং সমস্ত ফিউচার কমিউনিকেশনের জন্য বা যোগাযোগের জন্য বা তোমার অ্যাডমিট কার্ড ফার্ডের যে লিঙ্ক বা ডাউনলোড করার জন্য, নোটিফিকেশান পাঠানোর জন্য যেখানে প্রয়োজন। ওকে, পার্সোনাল ডিটেলস লাগবে ইনক্লুডিং ইউর নেম, ইউর প্যারেন্টস নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি অ্যাজ ইউর রেকর্ড ইন ইউর ক্লাস 10 অর সিনিয়র সেকেন্ডারি। ওকে, তাহলে এখানটায় দেখতে পাচ্ছি আমাদের এগুলোও কিন্তু লাগবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান ডিটেলস লাগবে পোস্ট গ্র্যাজুয়েশানের, ঠিক আছে? কোর্স নেম, কোর্সের কোড, এই সব থাকবে তার উপরে, সেরকম কিন্তু লাগবে। ওকে, অ্যান্ড ইউর ইয়ার অফ পাসিং অ্যান্ড অ্যাপিয়ারিং, সেখানে যেন থাকে এই সবগুলো, সেরকম ডকুমেন্ট লাগবে। তারপরে কি বলছে? ইউর চয়েস অফ UGC NET সাবজেক্ট অ্যান্ড কোড ফর হুইচ আর ইউ অ্যাপ্লাইং। যেই জন্য বলেছিলাম না যে যখন সাবজেক্টগুলো বলছিলাম তাদের পাশে কোডগুলো আমি মার্ক করে বলছিলাম বারবার করে, যে কোডগুলো কিন্তু কাজে লাগবে। ওকে, চলো তারপরে কি বলছে? ফর প্রেফারেন্স চয়েস ফ্রম এক্সাম সিটিস, 4টে এক্সাম সিটি তুমি চুজ করতে পারবে, 4টে এক্সাম সেন্টার চুজ করতে পারবে। যদি একটা কলকাতা করো, একটা কল্যাণী করতে পারবে, আর একটা তোমার ওদিকে ধরো বর্ধমান করলে, রাঁচি করলে, এরকমভাবে যে কোনো 4টে এক্সাম সিটি তুমি কিন্তু প্রেফারেন্স করবে। তবে সবচেয়ে যেটা তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক সেই সিটিটা আগে চুজ করবে। ওকে, এবং ফর্ম ফিল আপ একটু তাড়াতাড়ি করবে, অর্থাৎ তাড়াতাড়ি বলতে মাঝে মাঝে, অর্থাৎ 10 তারিখের পর থেকে করলেই ভালো হবে, তখন কিন্তু সাইটটা পুরো রানিং হয়ে যাবে। চলো তারপরে কী করতে হবে? ভ্যালিড ফটো আইডি প্রুফ সাচ অ্যাজ ইউর আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট অর ভোটার আইডি। আধার ইজ নট ম্যান্ডেটরি, সবসময় যে আধার দিতে হবে এমনটা নয়, তোমার যে কোনো একটা যেটা ভ্যালিড আছে তেমনই একটা আইডেন্টি প্রুফ কিন্তু তোমার রাখবে, এবং ফটো আইডি কিন্তু তোমাকে লাগবে। তোমার পরীক্ষার যখন দিতে যাবে তখনও কিন্তু গেটের সামনে ভেরিফিকেশানে ভ্যালিড ফটো আইডি প্রুফ একটা কিন্তু চাইবে। ওকে, পার্মানেন্ট অ্যান্ড কারেসপন্ডেন্ট অ্যাড্রেস ইনক্লুডিং দ্য পিনকোড, যেখানে কিনা পিনকোড থাকবে সেরকম টাইপের কিন্তু একটা আইডেন্টি প্রুফ তোমার কাছে রাখতে হবে। এবার ক্যাটাগরি সার্টিফিকেট, যদি কোনো ক্যাটাগরির মধ্যে থাকো তুমি, তার সার্টিফিকেট কিন্তু লাগবে, স্ক্যান করে হয়তো দিতে হতে পারে ফর্ম ফিল আপের সময়তে। আর পার্সন উইথ যদি ডিসএবিলিটি হয় তাহলে তারও সার্টিফিকেট লাগবে, ফর্ম ফিল আপের সময় কিন্তু আপলোড করতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ফর দ্য অনলাইন পেমেন্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস,
অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের সময় ব্যাঙ্ক অ্যাকাউন্ট চাইছে বলে এরকম ভেবো না তোমাকে সরকার টাকা দেবে চাকরিটা পাও তারপরে দেবে। ওকে, তো মোটামুটি তখন লাগবে যখন তুমি ফিসটা পেমেন্ট করবে। এবার ডকুমেন্ট তো স্যার আপলোড করবো, ডকুমেন্ট স্যার আপলোড করতে গিয়ে আমার না বহু সমস্যা হচ্ছে। স্যার আমি কীভাবে ডকুমেন্ট আপলোড করবো বুঝে উঠতে পারছি না। দেখে নাও বাবু, ডকুমেন্ট আপলোড করতে গেলে তোমার যেটা আপলোড করতে হবে স্ক্যান কপি, সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং সিগনেচার, ঠিক আছে। সেটা নির্দিষ্ট একটা স্পেসিফিক ফরম্যাট তোমার তার জন্য দিয়ে দিয়েছে, সেই ফরম্যাট ছাড়া কিন্তু আপলোড নেবে না। তাই পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হতে হবে রিসেন্ট, তার ফরম্যাট হতে হবে জেপিজি বা জেপিইজি, এই ফরম্যাটে থাকতে হবে। ফাইল সাইজ হতে হবে 10 কেবি থেকে 200 কেবির মধ্যে, 10 কেবি থেকে 200 কেবি অর্থাৎ 200 কেবির মধ্যে তোমার কিন্তু ফাইল সাইজ থাকতে হবে, অবশ্যই জেপিজি বা জেপিইজিতে। ওকে, এবারে ব্যাপার যেটা হচ্ছে অনেকের মনে ডাউট, স্যার আমি যদি কালার ফটো দিই আমার কোনো কি অসুবিধা আছে নাকি স্যার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে হবে? চলো তোমাদের জন্য এবারে কি বলছে, কালার ফটো আইদার ইন কালার অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কালার ফটোও দিতে পারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারো, উইথ 80% অফ দ্য ফেস উইদাউট মার্কস, তার মানে 80% তোমার ফেসটা যেন ভালো মতো বোঝা যায়, ঠিক আছে, সেরকম ছবি দিতে হবে। সেটা তুমি কালারও দিতে পারো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দিতে পারো। ওকে, এবারে ব্যাপার যেটা হচ্ছে উইদাউট মার্কস, কখনও মার্কস পরে ছবি দেবে না। ভিজিবল এগেনস্ট আ হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট থাকলে ভালো হয়। সে তুমি তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দাও আর কালার ফটো দাও, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইট হয়, হোয়াইট হলে কিন্তু মোটামুটি ভালো হবে বা ওরা অ্যাকসেপ্ট করতে সুবিধা হবে, কোনোরকমভাবে ফর্ম ক্যান্সেল হওয়ার চান্স থাকবে না। আশা করছি বোঝাতে পেরেছি। চলো পরবর্তী, কিপ সেভারেল কপিস অফ দিস ফটো ফর ইউজ ডিউরিং কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন প্রসিডিওর। তার মানে কি বলছে, তোমার এই যে ফটোটা তুমি আপলোড করছো এই ফটোটা 4-5 কপি তুমি রেখে দেবে, যদি তোমার কোনো কাউন্সিলিং হয় বা অ্যাডমিশন প্রসিডিওরে কাজে লাগে তখন কিন্তু তোমার কিন্তু এই ফটো চাইলে তখন যাতে তুমি শো আপ করতে পারো বা দেখাতে পারো, তখন তুমি যাতে দেখাতে পারো। ক্যান্ডিডেট সিগনেচার, এটাও কিন্তু জেপিজি ফরম্যাট বা জেপিইজি ফরম্যাট, 4 কেবি থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে। সিগনেচার 4 কেবি থেকে 30 কেবির মধ্যে থাকতে হবে। ওকে, এবং অবশ্যই জেপিইজি বা জেপিজি ফরম্যাটে। চলো কি বলছে দেখো, দ্য সিগনেচার শুড বি ডান উইথ আ ব্ল্যাক ইঙ্ক পেন অন হোয়াইট পেপার, তার মানে সাদা পেজের ওপরে এরকম ব্ল্যাক দিয়ে তোমার কিন্তু কি করতে হবে, সিগনেচারটা করতে হবে। আশা করছি বোঝা গেল। ক্লিয়ার। চলো ডকুমেন্ট রিকোয়ার, কী ডকুমেন্ট লাগবে তোমরা কিন্তু অলরেডি জেনে গিয়েছো, এবং রেজাল্টের জন্য যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন সেগুলো কিন্তু এইখানটা দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে, এইখানটায় কিন্তু তোমরা দেখে নিও। মাস্টার্স ডিগ্রি অলরেডি সব বলে দিয়েছি, তাই এগুলো আর নিয়ে আমি বলছি না। চলো তো এই হচ্ছে ব্যাপার, এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিও, যেটা কিনা তুমি দেখতে পেলে নেট ইউজিসির যে নোটিফিকেশান আউট হয়েছে তার। এবারে তোমার যদি মনে হয় আমি স্যার বাড়ি থেকে অ্যাপ্লাই করব, স্যার আমি অ্যাপ্লিকেশান আইডি বানাবো বা অ্যাপ্লাই করার জন্য আমাকে কি করতে হবে, বাবু একটা সহজ উপায়, এর যে লিঙ্ক অর্থাৎ ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি, বা আমি তোমাদের যে টেলিগ্রাম চ্যানেল দেখতে পাচ্ছ এই যে লিঙ্কটা এখানে দেওয়া আছে বেগুনিয়া একাডেমি 1819, বা ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে তুমি, ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, আমি টেলিগ্রাম চ্যানেলে এর লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তুমি ডিরেক্ট ফর্ম ফিল আপ করতে পারবে। তাই যারা বাড়ি থেকে ফর্ম ফিল আপ করতে চাইছো সমস্ত প্রসিডিওর বলে দিলাম। কেমন লাগলো জানাতে ভুলবে না কমেন্ট বক্সে, কোথাও কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, টাটা।